5 আগস্ট সরকারের জুলাই ঘোষণা উপস্থাপন জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এনসিপির নতুন বাংলাদেশের ইশতেহার আগামীকাল। নতুন তাত্ত্বিকরা সংসদীয় গণতন্ত্র বিরোধী অনৈক্য ভালো ফল আনবে না বলেছেন বিএনপি নেতারা। ফ্যাসিস্ট রুখতে ঐক্যের আহ্বান রাজনীতিকদের। দেশে আর ফ্যাসিবাদের উত্থান হবে না, করতে হবে না আন্দোলনও, আশা উপদেষ্টা মাহফুজের। আইনশৃঙ্খলা রক্ষা খুব কঠিন কাজ, অসহায়ত্ব প্রকাশ স্বরাষ্ট্র উপদেষ্টার। কক্সবাজারের রামুতে গেটম্যানহীন রেল ক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, নারী শিশু সহ নিহত 5, কর্তৃপক্ষের অবহেলার প্রতিবাদে স্থানীয়দের বিক্ষোভ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত 5 আগস্ট জাতির সামনে উপস্থাপন করা হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। শনিবার প্রধান উপদেষ্টা প্রেস সচিব তার ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন। ফেসবুক পোস্টে তিনি আরও জানান, এরই মধ্যে অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার 5 আগস্ট বিকেল 5টায় গণ অভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করবেন অন্তর্বর্তীকালীন সরকার। শিগগিরই জুলাই ঘোষণাপত্র প্রকাশের বিস্তারিত জানানো হবে বলেও তার পোস্টে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি দাবি করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই সনদের উপর ভিত্তি করেই আগামী জাতীয় নির্বাচন হতে হবে। আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এনসিপির দলীয় ইশতেহার ঘোষণা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। জানান, জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নকে ঘিরেই কর্মপরিকল্পনা সাজিয়েছে এনসিপি। ইশতেহারের মাধ্যমেই তার আনুষ্ঠানিক ঘোষণা হবে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। 24-এর 3রা জুলাই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ফ্যাসিস্ট সরকার পতনের এক দফা ঘোষণা করেছিলেন নাহিদ ইসলাম। সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। 1 বছর পর সেখান থেকেই দলীয় ইশতেহার ঘোষণা করতে চলেছে তার নেতৃত্বাধীন রাজনৈতিক দল এনসিপি। শনিবার বিকালে দলের অস্থায়ী কার্যালয়ে এ নিয়ে সংবাদ সম্মেলন। নাহিদ ইসলাম বলেন, সাধারণ মানুষের চাওয়া ও জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে ইশতেহার তৈরি করেছে এনসিপি। এই পদযাত্রার মধ্য দিয়ে আমরা গণমানুষের কাছে গিয়েছি। গণমানুষের আকাঙ্ক্ষা, জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে দেশ নিয়ে তাদের ভাবনা, দেশের গণতন্ত্র, আর্থসামাজিক পরিস্থিতি ইত্যাদি নিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে এবং একটা নতুন রাজনৈতিক দল হিসেবে আমাদের কাছে তাদের প্রত্যাশা ইত্যাদি বিষয় আমরা শুনি। ফ্যাসিবাদী সরকারের পতন হলো, ফ্যাসিবাদী ব্যবস্থার পতন এখনো হয়নি। ফলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের বা নতুন বাংলাদেশের বিনির্মাণের যে লড়াই, সেটি আমাদেরকে এখনো চালিয়ে যেতে হচ্ছে। ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা এবং আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করব বিকাল 4টায় শহীদ মিনারে একটি জনসমাবেশের মাধ্যমে। জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতির জোর দাবি এনসিপি আহ্বায়কের। আমরা বলেছি যে জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচনটি হতে হবে। আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না, বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামীর সংসদ গঠিত হবে বা গণপরিষদ গঠিত হবে। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক বা অন্য যে কোনো রাজনৈতিক পরিচয়ে কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে আহ্বান জানান নাহিদ। তারপর আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ সতর্ক থাকব। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা নতুন নতুন তত্ত্ব নিয়ে হাজির হচ্ছেন তারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করেন না। শনিবার বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল মান্নানের স্মরণ সভায় আমির খসরু বলেন, শেখ হাসিনা পালিয়ে যাবার পর দেশের মানুষের মনে যে আশা জেগেছে তা ধারণ করতে না পারলে যে কোনো রাজনীতিবিদ বা রাজনৈতিক দল জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। রাজনীতি না বদলালে কোনো সংস্কারই কাজ হবে না বলে মন্তব্য করেন আমির খসরু। তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রের মাঝে চেক অ্যান্ড ব্যালেন্স আছে। বিগত দিনে অনেক কিছু কাজ করেনি, এটা স্বীকার করে আমির খসরু বলেন, গত 15 বছর শেখ হাসিনা সংসদীয় গণতন্ত্রের প্রক্রিয়াগুলো শেষ করে গেছে। অনেক ধরনের নতুন নতুন তথ্য আইডিয়া নিয়ে অনেকে আসছেন, তারা নিজেদেরকে খুব বেশি বুদ্ধিমান ব্যক্তি মনে করছে।
গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো পরিবর্তন আনতে হয়, সংসদের বাইরে সেটা করার কোনো সুযোগ নাই। যারা এই কথাগুলো বলে আজকে বাংলাদেশের আগামী দিনের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। যেই সমস্ত দেশে বিপ্লবোত্তর যে সমস্ত দেশে যারা যত তাড়াতাড়ি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে পেরেছে, সেই দেশগুলো ভালো করছে, সেই দেশগুলো উন্নয়নের দিকে যাচ্ছে। আর যেই দেশগুলো বিপ্লবের পরে দীর্ঘ সময় নিয়ে নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হয়েছে, সেই দেশগুলো সিভিল ওয়ারের মধ্যে গেছে, বিভক্তির মধ্যে গেছে, এবং অর্থনৈতিকভাবে সেই দেশগুলো ধ্বংস হয়ে গেছে। স্বৈরাচারের পতন হলেও গত এক বছরে সাধারণ মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি জানান, ভোটাধিকার বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত হবে। এক্ষেত্রে কোনো অনৈক্য ভালো কিছু বয়ে আনবে না বলে মন্তব্য করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার। ফিরে দেখা জুলাই আগস্ট, প্রত্যাশা আর প্রাপ্তি নিয়ে এক ব্যতিক্রমী আলোচনা সভা করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, যেখানে মাঠ পর্যায়ে কাজ করা সিনিয়র সাংবাদিকরা তাদের অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেন। গত 15-16 বছর মানুষ অনেক কথা বলতে পারে নাই সাহস করে, মানুষ কিন্তু এখন সাহস করে অনেক কথা বলছে। আপনাদের অনেক বড় দায়িত্ব, সামনে নির্বাচন হবে, নির্বাচনের পর আপনারা যখন ক্ষমতায় যাবেন, আমি ক্ষমতা বলি না, আমি সবসময় দায়িত্বের কথা বলি, আপনারা যখন দায়িত্ব পাবেন তখন আল্লাহর ওয়াস্তে সাধারণ মানুষের বিষয়টা দেখবেন, সাধারণ মানুষ কীভাবে ভালো থাকবে সেটি আপনারা দেখবেন। যারা রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছেন রক্তের পর দাঁড়িয়ে, তারা কোনো ধরনের মালিকানা এবং শরিকানা জনগণকে দেননি। সেই জন্যে আজকে এই অনৈক্য, সেসব রাজনৈতিক দল যেন তারা শুদ্ধ হতে পারেন, যেন মানুষের যে আকাঙ্ক্ষা তাদের প্রতি সেটি তারা ধারণ করতে পারেন, বুঝতে পারেন, সেটি উপস্থাপনের ক্ষেত্রে এখনও কিন্তু আমাদের বাধা আছে। কোনো দেশে যদি গণতান্ত্রিক স্পেস না থাকে, তাহলে সেই সমাজে সাংবাদিকতা করা যায় না। সাংবাদিকতা করার স্বার্থে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছি। জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে থাকা রাজনৈতিক দলের নেতারা জানান, মব ও কোনো ধরনের হত্যা গ্রহণযোগ্য হবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বিনষ্ট না করতে যে কোনো ষড়যন্ত্র এড়িয়ে চলার তাগিদ দেন নেতারা। প্রয়োজনে বিএনপি জামাত খুব দ্রুত ঐক্যবদ্ধ হয়ে যায়, একেবারে মাখামাখি সরকার গঠন, এক মার্কায় নির্বাচন। আরে বাবা, এত দোস্তি। আবার হঠাৎ করে দেখা যায় ওনারা খুব বিরোধী লিপ্ত হয়ে যায়, একজন আরেকজনকে চাঁদাবাজ রাজাকার ডাকতে মুহূর্ত বিলম্ব করে না। এগুলো হচ্ছে খারাপ লক্ষণ। ন্যায্যতার জায়গা থেকে আমরা যে এটা উপলব্ধি করেছিলাম যে বৃহত্তর স্বার্থে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা, সেই মেন্টালিটি আমরা তাদের মধ্যে দেখি না। গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকবে, ফলে দ্বন্দ্ব সংঘাত থাকে, কিন্তু সেটা মীমাংসার পথটা ওই গণতান্ত্রিক ব্যবস্থাতেই সম্ভব হয়। কিন্তু যে ব্যবস্থা এখনো নির্মিত হয়নি, সেখানে যদি আমরা এখন দ্বন্দ্ব সংঘাত করি, তাহলে পতিত ফ্যাসিস্টরা এর সুবিধা নেবে। আমি বিশ্বাস করি বিচার এবং সংস্কারের প্রক্রিয়ায় আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে, এবং বাংলাদেশ একটা পরিবর্তনের মধ্য দিয়ে মানুষের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা যেটা বেরিয়ে এসছে, আমরা সে আকাঙ্ক্ষা ধারণ করে আমরা একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের পথে হাঁটব। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, ঐক্য বিনষ্ট হলে ক্ষতিগ্রস্ত হবে দেশের সাধারণ মানুষ। হ্যাঁ, স্বৈরাচার বিদায় হয়েছে, সেটা আমরা মেনেছি, কিন্তু গণতন্ত্রের যে উত্তরণের যে প্রত্যাশা নিয়ে দীর্ঘ 15-16 বছর ধরে বাংলাদেশের সকল গণতন্ত্রকামী মানুষ এবং রাজনৈতিক দল যে আন্দোলন করেছে, সেই প্রত্যাশা কি পূরণ হয়েছে? দীর্ঘ 1 বছরে হয়নি। নির্বাচন নিয়ে সব ধরনের অস্পষ্টতা দূর করার তাগিদও দেন রাজনৈতিক দলের নেতারা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। ফ্যাসিবাদী আওয়ামী লীগের পুনরুত্থান চেষ্টার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহতের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রাজধানীর বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক শেষে তিনি আহ্বান জানান। বলেন, সেনাবাহিনী, পুলিশ, বিচার বিভাগ, গণমাধ্যম সহ বিভিন্ন জায়গায় এখনও আওয়ামী লীগের সুবিধাভোগীরা রয়ে গেছে। এজন্য আওয়ামী লীগ পুনরুত্থানের চেষ্টা করছে বলে জানান।
তবে সবাই ঐক্যবদ্ধ থাকলে তাদের পরাস্ত করা সম্ভব হবে। নজরুল ইসলাম খান আরও বলেন, পরিপূর্ণ প্রস্তুতি ছাড়া বিএনপি নির্বাচন চায় না, তবে নির্বাচন নিয়ে অহেতুক বিলম্বও চায় না। বিএনপি, জামায়াত, এনসিপি সবাই নির্বাচন চায় জানিয়ে তিনি বলেন, দল গোছানোর জন্য কেউ কেউ নির্বাচনে কিছুটা বিলম্ব করার চেষ্টা করছে। ক্ষমতায় গিয়ে কেউ ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করলে তরুণ প্রজন্মকে তা প্রতিহতের আহ্বান জানান। অনুষ্ঠানে শেখ হাসিনা ও মুজিব পরিবারের অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই যোদ্ধাদের দেওয়ার আহ্বান জানিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিতর্কে তেজগাঁও কলেজকে পরাজিত করে বিজয়ী হন ইডেন মহিলা কলেজের বিতার্কিকরা। উত্তরা মাইলস্টোনে বিমান দুর্ঘটনা অপ্রত্যাশিত ও অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মেহরিন চৌধুরীর পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে শনিবার বিকেলে তাদের উত্তরার বাসায় যান মির্জা আব্বাস। এ সময় তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সহমর্মিতা জানান। মির্জা আব্বাস বলেন, শিক্ষিকা মেহরিন চৌধুরী স্কুলের বাচ্চাদের বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়েছেন। মেহরিনের অনুকরণে ঘরে ঘরে মেয়েরা এভাবেই দেশের জন্য এগিয়ে আসবে বলে আশা করেন মির্জা আব্বাস। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেবের একটা নির্দেশনাও ছিল আছে, এবং ওনার পক্ষ থেকে আমি আসছি মোটামুটি এখানে, যে এদের বিপদে আপদে যখন প্রয়োজন হবে, যদি প্রয়োজন মনে করে আমাদের সাহায্য করবো, এই জন্য এখানে আসা। বাংলাদেশের ইতিহাসে যে কজন মহিষী মহিলার নাম লেখা হয়েছে কিংবা হবে, তার মধ্যে এই মেহরিন চৌধুরীর নামটাও লেখা থাকবে এক সময়। কারণ মৃত্যু তো হবে মানুষের, স্বাভাবিকভাবে একটা মৃত্যু হবে, কেউ মৃত্যুর বাইরে আমরা না। কিন্তু মেহরিন চৌধুরীর মৃত্যুটা হলো একটা বলবেন একটা খুবই গ্লোরিয়াস একটা মৃত্যু, এটা বলা যেতে পারে আত্মদান। উনি বাচ্চাদের রক্ষার্থে আত্মদান করেছেন। দেশে আর ফ্যাসিবাদের উত্থান হবে না, ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষকে আর আন্দোলন করতে হবে না, আশা তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের। সকালে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত পুনর্জাগরণ র্যালির সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন, যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছিল তার দালিলিক একটা প্রমাণ থাকা দরকার, আর এজন্যই জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে। তিনি বলেন, মানুষের আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশ পরিবর্তিত হবে, এর রূপকল্প জুলাই ঘোষণাপত্রে থাকবে। এই ঘোষণাপত্রে সবগুলো দলের স্বাক্ষরের প্রয়োজন পড়বে কিনা তা সময় বলে দেবে। তিনি জানান, যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভবিষ্যৎ বাংলাদেশের জন্য জরুরি তার সবই এই ঘোষণাপত্র বা সনদে সন্নিবেশিত থাকবে। এই ঘোষণাপত্রে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের স্বীকৃতি থাকতে পারে বলে আভাস দেন তথ্য উপদেষ্টা। 5 আগস্টে বসে আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশকে চেয়েছিলাম, ওই আকাঙ্ক্ষার একটা পেপার ওয়ার্ক আমাদের থাকা দরকার, একটা দালিলিক প্রমাণ থাকা দরকার। সেই দালিলিক প্রমাণটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। এবং জুলাই ঘোষণাপত্রে ওই আমাদের যে আকাঙ্ক্ষাটা ছিল, আমাদের যে তীব্র যে একটা আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশ পরিবর্তিত হবে, সেটার একটা রূপকল্প জুলাই ঘোষণাপত্রে থাকবে। এবং এই ঘোষণাপত্র আসলে সবগুলো দলের সিগনেচারের প্রয়োজন হবে কিনা আমরা জানি না এখনও। আমরা মনে করি যে মূলত যেই ব্রড বিষয়গুলোতে সব দলের কনসেনসাস আছে, ঐকমত্য আছে ঐতিহাসিক এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য, সেই বিষয়গুলো এখানে সন্নিবেশিত অলরেডি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা অনেক কঠিন কাজ বলে অসহায়ত্ব প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, আওয়ামী লীগের কার্যক্রমের সাথে বাহিনীর কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে জুলাই আন্দোলনের রায়ের বাজার বধ্যভূমিতে গণকবরের 114 মরদেহ তোলার সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রিপোর্ট ফরুক বাবুর। থানার সার্বিক কার্যক্রম পরিদর্শনে শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর থানায় যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় থানার বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন তিনি। পরে সাংবাদিকদের কাছে নিরাপত্তা ইস্যুতে নিজের অসহায়ত্ব প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগের বিভিন্ন গোপন বৈঠকের বিষয়ে তিনি বলেন, নাশকতার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে। এর সাথে যে বাহিনীর সদস্য জড়িত থাকুক কাউকে ছাড় দেওয়া হবে না। যে বাহিনী যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না, সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। আর
যেহেতু আপনারা বললেন যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায় কোনো রকমের ছাড় পাবে না। এদিকে থানা পরিদর্শন শেষে জুলাই আন্দোলনে শহীদদের গণকবর জিয়ারত করতে রায়ের বাজার বধ্যভূমিতে যান জাহাঙ্গীর আলম। সেখানে তিনি জানান শহীদদের লাশ শনাক্তে কবর খোঁড়ার কথা। যাদের এখানে দাফন করা হয়েছে তাদের কিন্তু অনেকে শনাক্ত করা যায় নাই। আমরা অবশ্য আছে যে এদের কিভাবে শনাক্ত করা যায়, এই জন্য আমাদের চিন্তা ভাবনা আছে, এবং খুব তাড়াতাড়ি আমরা হয়তো একটু শনাক্ত করার ব্যবস্থা করব। এতদিন হয়েছিল তাদের আত্মীয় স্বজন অনেকেই মানে কবর উঠানো হোক রাজি হয় নাই, এখন মোটামুটি তারা সবাই রাজি হয়েছে। যদি তারা সবাই রাজি হয়ে যায় আমরা তাদের মানে তাদের ডেড বডি আমরা শনাক্ত করব, এবং যদি কেউ ডিএনএর মাধ্যমে, আর যদি কেউ এখান থেকে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যেতে চায় ওটাও আমরা তাদের অ্যালাউ করব। গণকবর সৃষ্টির নেপথ্যে থাকা সবাইকে আইনের আওতায় আনার হুঁশিয়ারিও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, সৌদি প্রবাসীদের নিরাপত্তা সহ বিশেষ সুবিধা দিতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো সৌদি সরকারের সাথে চুক্তি করতে যাচ্ছে সরকার। শনিবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ছাত্র জনতার জুলাই আগস্ট গণ অভ্যুত্থান স্মরণে রেমিটেন্স যোদ্ধা দিবস উদযাপন অনুষ্ঠানে তথ্য জানান। বলেন, প্রবাসীরা নিজেদের জীবন জীবিকার কথা বাদ দিয়ে বিদেশে থেকেও গণ অভ্যুত্থানের সমর্থন দিয়েছেন, যা ইতিহাসে বিরল হয়ে থাকবে। জাপান, কোরিয়া সহ ইউরোপের দেশগুলোর জন্য প্রবাসীদের উচ্চতর দক্ষতার দিকে নজর দেওয়া হচ্ছে বলেও জানান ডক্টর আসিফ নজরুল। এ সময় গণ অভ্যুত্থানে প্রবাসীদের অবদান তুলে ধরেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফা সিদ্দিকী। বলেন, প্রবাসীদের সেবা ও মর্যাদা নিশ্চিতে কাজ করছে সরকার। অভ্যুত্থান পরবর্তী দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। গত বছরের 2 আগস্ট শহীদ মিনারে পালিত হয় শিক্ষক ও নাগরিক সমাজের দ্রোহ যাত্রা কর্মসূচি। হাজারো মানুষের যাত্রায় দ্রোহের নগরীতে পরিণত হয় রাজধানী ঢাকা। শিল্পী সমাজের ব্যতিক্রমী প্রতিবাদে সামিল হন সর্বস্তরের মানুষ। সেদিনই পরিষ্কার হয়ে যায় 1 মাসের আন্দোলনের পথ ধরে বিজয় সময়ের ব্যাপার মাত্র। এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে 28 জেলায় জুমার নামাজের পর প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি পালিত হয়। শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ইউনিসেফ। 2024-এর 2 আগস্টের দিনলিপি জানাচ্ছেন তাইমুর রশিদ। জুলাই জুড়ে চলা নির্মমতা অব্যাহত থাকে আগস্টেও। মৃত্যুকে পরোয়া না করে 2 আগস্টও প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত থাকে। বন্ধু, শিক্ষার্থী কিংবা সহযাত্রীর মৃত্যুর বিচারের দাবিতে হাজারো মানুষের দ্রোহযাত্রা হয় রাজধানীতে। বৃষ্টি উপেক্ষা করেই প্রেস ক্লাব থেকে শুরু হওয়া দ্রোহের যাত্রা শেষ হয় শহীদ মিনারে। স্লোগানে স্লোগানে মানুষ জানিয়ে দেয়, জয় না নিয়ে ঘরে ফিরবেন না তারা। সরকারকে দেয়া হয় 48 ঘন্টার আলটিমেটাম। শনিবার গণমিছিলের পর রবিবার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের আলটিমেটাম দেয়া হয় সরকারকে। শিক্ষার্থী ও সাধারণ নাগরিক হত্যার দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানান বিশিষ্টজন ও শিল্পী সমাজের প্রতিনিধিরাও। রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজন করা হয় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন। তবে উল্টো প্রতিবাদ দমাতে হামলা অব্যাহত রাখে আওয়ামী লীগের পেটোয়া ও আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় আরও 2 জনের মৃত্যু হয়। বৃষ্টি ও পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্যে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল হয় দেশের বিভিন্ন জায়গায়। দমনপীড়ন বন্ধ করে ও সহিংসতায় হতাহতের ঘটনায় জাতির কাছে ক্ষমা চেয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জবাবে প্রতিটি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত নিশ্চিতের মিথ্যা আশ্বাস দেন ওবায়দুল কাদের। কারো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে ব্যবহৃত না হয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানানো হয়। শিক্ষার্থীদের প্রধান দাবি যেহেতু পূরণ হয়েছে, সেহেতু আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে পরীক্ষার হলে ফিরে যাবে।
এদিন 7 ঘন্টার জন্য আবারও ফেসবুক বন্ধ করে দেয়া হয়। ডিবি হেফাজতে থাকা 6 সংগঠক জানান, ডিবি অফিস থেকে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি স্বেচ্ছায় দেননি তারা। সাফ জানিয়ে দেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সিদ্ধান্ত ডিবি অফিস থেকে আসতে পারে না। প্রায় 32 ঘন্টারও বেশি সময় অনশনের পরে ডিবি প্রধান 6 সমন্বয়ককে মুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত দিলে অনশন ভাঙে 6 সমন্বয়ক। ইউনিসেফ জুলাই মাসে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিক্ষোভের সময় কমপক্ষে 32 শিশুর মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে। সংস্থাটির পক্ষ থেকে শিশুরা যেন আবারও স্কুলে ফিরে আসে তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্যোগ নিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে চিঠি লিখেন দেশটির 22 আইন প্রণেতা। বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করা হয় চিঠিতে। সামাজিক মাধ্যমে অপপ্রচার বন্ধে ব্যর্থতা ও ইন্টারনেট সেবা ব্যাহতের দায়ভার নিয়ে এদিন প্রকাশ্যে ক্ষমা চান জুনায়েদ আহমেদ পলক। আমাদের যদি কোনো ভুল হয়, অপরাধ হয়, তাহলে সেই ভুলের শাস্তি বা সংশোধনের সুযোগ আপনারা আমাদেরকে দিবেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দয়া করে আপনারা ভুল বুঝবেন না। অথচ রাজপথে হামলা, হত্যার মহোৎসব বন্ধের কোনো উদ্যোগই নেয়নি সরকার। ছাত্র তরুণের রক্তের উপর দাঁড়িয়ে তখন নতুন সূর্যোদয়ের অপেক্ষায় বাংলাদেশ। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। কক্সবাজারের রামু উপজেলায় রেল ক্রসিংয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালক সহ 5 জন নিহত হয়েছেন। দুপুর 12:30টার দিকে উপজেলার রশিদনগরের পানিরছড়া ভারুয়াখালী রেল ক্রসিংয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছে 2 নারী ও 1 শিশু। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটি পানিরছড়া ভারুয়াখালী সড়কের রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রামগামী একটি ট্রেনের সাথে সংঘর্ষ হয়। এ সময় সিএনজিটি ছিটকে পড়ে দুমড়ে মুছে যায়। ঘটনাস্থলে 4 জন ও হাসপাতালে নেয়ার পথে 1 জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে রেললাইনে অবস্থান নিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেয়। তারা রেল কর্তৃপক্ষের অবহেলার প্রতিবাদে বিক্ষোভ করতে থাকেন। দীর্ঘ সময় ধরে রেললাইন অবরোধ থাকায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। স্থানীয়দের অভিযোগ, রশিদনগরের এই রেল ক্রসিংয়ে দীর্ঘদিন ধরে কোনো গেট বা গেটম্যান নেই, ফলে প্রায় সেখানে ছোট বড় দুর্ঘটনা ঘটে। মার্কিন পাল্টা শুল্ক কমায় দেশের তৈরি পোশাক খাত বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে বলছে দেশের পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ। শুল্ক কমাতে বড় ভূমিকা রাখায় সংগঠনের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, গত 2 এপ্রিল যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক 37% ধার্য করে, যা রপ্তানি বাণিজ্যের জন্য একটি বড় হুমকি হিসেবে দেখা দেয়। এ কারণে গত প্রায় 4 মাস উদ্বেগে ছিলেন তৈরি পোশাক শিল্প মালিকরা। শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য অতিরিক্ত আমদানি শুল্ক 37% থেকে কমিয়ে 20% পুনর্নির্ধারণ করা হয়েছে, যা প্রতিযোগী চীন, ভারত ও ভিয়েতনামের চেয়েও কিছুটা কম। এটি বড় স্বস্তির খবর। রপ্তানিকৃত তৈরি পোশাকে 20% মার্কিন কাঁচামাল থাকলে পাল্টা শুল্ক প্রযোজ্য হবে না বলে জানান বিজিএমইএ সভাপতি। জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের চিকিৎসকদের অবদান উজ্জ্বল হয়ে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে বলে মনে করেন জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সেবা দেয়া চিকিৎসকরা। শনিবার বিকেলে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডাক্তার মিলন হলে জুলাই চিকিৎসকদের গল্প শীর্ষক এক সেমিনারে জুলাই অভ্যুত্থান চলাকালে কর্তব্যরত চিকিৎসকদের স্মৃতিচারণে এ কথা উঠে আসে। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ও বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, বর্তমানে জুলাই অভ্যুত্থানে চিকিৎসকদের অবদানকে ভুলুণ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে। আগামী 3 দিনের মধ্যে জুলাই আন্দোলনে আহতদের প্রয়োজনীয় সরঞ্জাম দেয়া হবে। এ সময় তাদের স্বজনদের আশ্বস্ত করেন ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। সেমিনার শেষে জুলাই সংগঠনের পক্ষ থেকে তার হাতে সম্মাননা তুলে দেয়া হয়। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক জাহাঙ্গীর কবির। বলেন, 3 দিন পরে শফিকুর রহমানকে আইসিইউ থেকে কেবিনে দেওয়া হবে। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অপারেশন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান সার্জন ডাক্তার জাহাঙ্গীর কবির। তার প্রত্যাশা, আগামী 7 দিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে জামায়াতের আমিরকে বাসায় পাঠানো যাবে। সুষ্ঠুভাবে অপারেশন সম্পন্ন হওয়ায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জামায়াতের নেতারা। আমিরের পরিপূর্ণ সুস্থতার জন্য তারা দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন।
এদিকে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সুস্থতা কামনায় দলটির মগবাজারের কেন্দ্রীয় অফিসের পাশের মসজিদে দোয়ার আয়োজন করে জামাতের হাতিরঝিল পশ্চিম থানা শাখা। শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই আয়োজনে বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের প্রচার মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার। অতিথি হিসেবে ছিলেন জামাতের কেন্দ্রীয় অফিস সেক্রেটারি আফম সাত্তার। পরিচালনা করেন হাতিরঝিল পশ্চিম থানা শাখার আমির ইউসুফ আলী মোল্লা। আরও উপস্থিত ছিলেন হাতিরঝিল পূর্ব থানা আমির অ্যাডভোকেট জিলুর রহমান, শিল্পাঞ্চল থানা আমির কলিমুল্লাহ, পশ্চিম থানার নায়েবে আমির নুরুল ইসলাম আকন্দ ও সেক্রেটারি রাশেদুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মুসল্লিরা। এ সময় মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুল হামিদ। বিএনপি সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেছেন, বিএনপি শক্তিশালী হলে দেশ ও গণতন্ত্র শক্তিশালী হবে। শনিবার বিকেলে নাটোরের গোপালপুর পৌরসভায় জুলাই আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে আয়োজিত র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন ফ্যাসিস্ট হাসিনা ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে জনগণের উপর জগদ্দল পাথরের মতো বসেছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের ছাত্র জনতা ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার হাসিনার পতন ঘটিয়েছে। রাজনীতির গতানুগতিক ধারার পরিবর্তন করে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করতে নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপির নেতা। এবার ব্যবসা বাণিজ্য সহ আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। রাজধানীতে হয়ে গেল জুলাই গণ অভ্যুত্থান ও শিক্ষা ক্যাডারের ভাবনা শীর্ষক সেমিনার। বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন সেমিনারটির আয়োজন করে। সকালে ঢাকা কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। প্রধান আলোচক ছিলেন 21 পদকপ্রাপ্ত শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন আহমেদ। সেমিনারে প্রবন্ধ পাঠ করেন বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ডক্টর মোহাম্মদ মাসুদ রানা খান। প্রবন্ধে জুলাই গণ অভ্যুত্থানে বিসিএস ক্যাডারের ভূমিকা ও ভাবনা তুলে ধরা হয়। এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মুজিবুর রহমান, মাওসির মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আজাদ খান বিশেষ অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ। জুলাই গণ অভ্যুত্থানের সংগঠন বিক্ষুব্ধ কবি লেখক সমাজের বর্ষপূর্তি হয়েছে আজ। এই দিনে 144 ধারা উপেক্ষা করে রাজধানীর বাংলা মোটরে সমবেত কবি সাহিত্যিক সহ বিভিন্ন পেশার মানুষ দেশব্যাপী গণহত্যার নিন্দা জানিয়ে স্বৈরাচার সরকারের পদত্যাগের দাবি করেছিলেন। এ উপলক্ষে বিকেলে বাংলা একাডেমিতে জুলাই শহীদদের জন্য দোয়া, স্মৃতিচারণ, আলোচনা ও দ্রোহযাত্রার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। অনুষ্ঠান উদ্বোধন করেন শহীদ শাহরিয়ার খান আনাসের মা সানজিদা খান দীপ্তি ও শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ শ্রাবন্তী। গীতিকবি শহীদুল্লাহ ফরাজির সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান, গবেষক কাজল রশিদ শাহিন, সংবিধান বিশেষজ্ঞ আরিফ খান সহ বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, স্লোগান সঙ্গীতের রচয়িতা আমিরুল মোমিনিন মানিক। সংগঠনের মুখপাত্র কবি ইমরান মাহফুজ সম্পাদিত বিশেষ সুভিনিরের মোড়ক উন্মোচন করা হয়। এর আগে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সামনের গেট থেকে গণহত্যাকারীদের দ্রুত বিচার ও 5 আগস্ট থেকে অ্যান্টি ফ্যাসিস্ট ডে ঘোষণার দাবিতে দোহযাত্রা হয়। মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে 2 আগস্ট রক্তাক্ত খুলনাকে স্মরণ করল ফ্যাসিবাদ মুক্ত মঞ্চ। শনিবার রাতে খুলনা মহানগরীর শিববাড়ি মোড় জিয়া হলের সামনে কর্মসূচি পালনের সময় সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন সহ জুলাই যোদ্ধা ও পরিবারের সদস্যরা। গণ অভ্যুত্থানের স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে শাসন ব্যবস্থার পরিবর্তনের সুপারিশ করেছেন বিশিষ্টজনেরা। শনিবার রাজধানীর বিয়ামী মিলনায়তনে এক আলোচনায় যোগ দিয়ে বক্তারা বলেন, শহীদ ও আহতদের পাশে রাষ্ট্র দাঁড়াতে ব্যর্থ হয়েছে। এ সময় তারা সাম্যের বাংলাদেশ গড়ার কথা বলেন। প্রাইম ইউনিভার্সিটি বিজনেস ইনস্টিটিউট কালচারাল ক্লাব আয়োজিত সনদ সংস্কৃতি উৎসব হয়েছে রাজধানীতে। এতে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুর রহমান এবং বিভিন্ন বিভাগের ডিন ও বিভাগীয় প্রধান। অনুষ্ঠানে উড়াল সিনেমার অভিনেতা অভিনেত্রী পারফর্ম করেন। কালচারাল ক্লাবের সদস্যরা গান এবং অন্যান্য সংস্কৃতি উদযাপন করেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।
দীর্ঘ 22 বছর ধরে বন্ধ থাকা রাজশাহী টেক্সটাইল মিল পুনরায় চালু করে মাত্র 6 মাসে 2000 কর্মসংস্থান তৈরি করতে সক্ষম হয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ আরএফএল। আরও 10,000 কর্মসংস্থান তৈরির লক্ষ্যে এবং নতুন নতুন খাতে বিনিয়োগের লক্ষ্যে কাজ করছে শিল্প গ্রুপটি। শনিবার জেলার সুপুরার বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল মেডিকেল কারখানাতে 2000 কর্মসংস্থান উদযাপন লক্ষ্য 12,000 শীর্ষক এক অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। 2000 কর্মসংস্থান তৈরির মাইলফলক উদযাপনের কেক কাটেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান, প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম, বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশনের ম্যানেজার নুরুল আলম সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। খেলাফত মজলিসের জনসভা হয়েছে আজ কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে। দলটির কচুয়া উপজেলা শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির আমির আল্লামা মোহাম্মদ মামুনুল হক। এ সময় তিনি বলেন, যারা ইসলামের পক্ষে তারাই স্বাধীনতার পক্ষে। স্বাধীনতার দুশ্মনদের বাংলার মাটিতে রাজনীতি করার কোনো অধিকার নেই। আম্পায়ারদের পক্ষ থেকে বিসিবিতে পরিচালক পদ চায় বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন। জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক আম্পায়ার এনামুল হক মনি বলেছেন, আম্পায়ারদের মানোন্নয়নের ঘাটতি থাকায় বাড়ছে না সৈকত মুকুলদের মতো আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার সংখ্যা। মানিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ পরিচালকদের সংগঠন বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হয়েছে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা। আম্পায়ার এনামুল হক মনি, মাসুদুর রহমান মুকুল, সাথীরা জাকির জেসি সহ বাংলাদেশের স্বনামধন্য আম্পায়াররা নিজেদের মতামত উপস্থাপন করেন সভায়। জেলা ও বিভাগীয় পর্যায়ের আম্পায়ার সহ 200-র বেশি আম্পায়ার আছে দেশে। তাদের মধ্যে হাতগোনা কয়েকজন আন্তর্জাতিক পর্যায়ে ম্যাচ পরিচালনা করে থাকেন। আইসিসি তালিকাভুক্ত 5 আম্পায়ার সৈকত, মুকুল, সোহেল, তানভীর ও মোর্শেদ সুমন আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের গৌরব। আইসিসি ইলিট প্যানেলে আছেন সৈকত, কিন্তু সংখ্যাটা বাড়ছে না দেশের অন্য আম্পায়ারদের পারফরমেন্সের ঘাটতিতে, মনে করেন এনামুল হক মনি। বিসিবির মাধ্যমে আম্পায়ার তৈরির কাজটা করি, আমি মনে হয় আমার আর অভির চেয়ে ভালো কেউ জানে না যে এখনকার মানের আম্পায়ারদের মানটা কতটুকু। আপনারা আপনাদের পারফরমেন্স, আমি বলি না যে ডায়াসে এসে তর্ক করেন, যুদ্ধ করেন, কথার যুদ্ধ করেন না, আপনারা আপনাদের কাজ দিয়ে প্রমাণ করে দিবেন। সে ন্যাশনাল টিমের প্লেয়ার, ফিল্ড পারফরমেন্সও ভালো থাকে, ওইটাতে ওয়ান অফ দ্য ব্যাকগ্রাউন্ড থাকা মানে কি একটা ক্যারিটেরিয়া হলো, কিন্তু আপনার মূল ক্যারিটেরিয়া তো আপনাকে আম্পায়ারিং করতে হবে, তাই না? বিপিএল, প্রিমিয়ার লিগ, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ সহ ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফিক্সিং, দুর্বল আম্পায়ারিং এর অভিযোগ দীর্ঘদিন ধরে। আম্পায়ারদের মান উন্নয়ন, তাদের সুবিধা অসুবিধা, সমস্যা ও সীমাবদ্ধতার কথাগুলো বিসিবিতে উপস্থাপন করার মতো দায়িত্বশীল প্রতিনিধি নেই জবাবদিহিতাও। আম্পায়ারদের মধ্য থেকে বিসিবি পরিচালক নির্বাচনের প্রয়োজন মনে করেন আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও ক্রিকেট সংগ্রাহকরা। আমাদের আম্পায়ার কোনো ডিরেক্টর নাই ক্রিকেট বোর্ডে। আমাদের চাওয়াটা হলো যে আমাদের বিসিবিতে একটা রিপ্রেজেন্টেটিভ দরকার। ক্রিকেটের উন্নতি করতে গেলে আম্পায়ারের উন্নতি করতে হবে। আম্পায়ারিং পলিসি আমরাই নিতে পারবো ভালো, আমাদের একটা রিপ্রেজেন্টেটিভ দিতে হবে, সেটা এনএসসি কোটায় দাও আর যেখান থেকে দাও। আমরা গত 17 বছর যেটা দেখেছি সেটা এই যে লিগের খেলাগুলি বা বিভিন্ন খেলাতে যেরকম অনিয়ম এবং দুর্নীতি দেখেছি, সেটার থেকে আমাদের বেরিয়ে আসার জন্য কিন্তু এই জিনিসটা দরকার আছে যে আম্পায়ার্স প্রতিনিধি একজন থাকা বোর্ডে। আম্পায়ার্সদের যে একটা অগ্রণী ভূমিকা, বিসিবি কিন্তু আভ্যন্তরীণ যে মিটিংগুলি হয় বোর্ড অফ ডিরেক্টরসের ভিতরে, সেখান থেকেও কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে করা যেতে পারে। আরেকটি জিনিস হলো আম্পায়ার্সদের ভিতর থেকেও যদি একজন বিসিবি ডিরেক্টর হিসেবে আসতে পারে, সেটার ব্যাপারেও যদি পদক্ষেপ নেয় সেটাও করা যেতে পারে। আগামী অক্টোবরে বিসিবি নির্বাচন হওয়ার কথা। নতুন কমিটির মধ্যে নিজেদের প্রতিনিধি থাকবে আশা বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। আমরা সংবাদ শেষ করার আগে ক্রাউন সিভেন সংবাদ শিরোনামগুলো আরো একবার। 5 আগস্ট সরকারের জুলাই ঘোষণা উপস্থাপন, জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। এনসিপির নতুন বাংলাদেশের ইশতেহার আগামীকাল। নতুন তাত্ত্বিকরা সংসদীয় গণতন্ত্র বিরোধী অনৈক্য ভালো ফল আনবে না বলেছেন বিএনপি নেতারা। ফ্যাসিস্ট রুখতে ঐক্যের আহ্বান রাজনীতিকদের। দেশে আর ফ্যাসিবাদের উত্থান হবে না, করতে হবে না আন্দোলনও, আশা উপদেষ্টা মাহফুজের। আইন শৃঙ্খলা রক্ষা খুব কঠিন কাজ, অসহায়ত্ব প্রকাশ স্বরাষ্ট্র উপদেষ্টার।
কক্সবাজারের আমুতে গেটম্যানহীন রেল ক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, নারী শিশু সহ নিহত 5, কর্তৃপক্ষের অবহেলার প্রতিবাদে স্থানীয়দের বিক্ষোভ। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। শুভরাত্রি।